চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ-সভাপতি SM নাজের হোসেন। জনাব নাজের হোসেন, আপনাকে স্বাগত। আমাদের একজন রিপোর্টার সরাসরি বলছিলেন যে প্রত্যেকটা চালের দাম প্রত্যেক 5 থেকে 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন কারণ দর্শাচ্ছেন। তো প্রথমেই জানতে চাই যে চালের দামের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা হলো চালের বাজারটা প্রতিনিয়ত সপ্তাহে পর পরেই বাড়তি। চাল কিন্তু বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য, তো আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান উপাদান। তো সেই কারণে যখনই চালের দাম বাড়ে তখন কিন্তু আমরা সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ তখন কিন্তু বাড়তি সমস্যায় পড়ে যায়। তো এটার মূল কারণ যেটা যদি বলি, সেটা আমরা বলবো যে আসলে এখানে বাজার তদারকি যেরকম হওয়া দরকার ছিল, যেই অ্যাঙ্গেলে যেই শেপে হওয়া দরকার, সেই ধরনের ব্যবস্থাটি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আপনি চাল ছাড়া অন্যান্য যেগুলো আছে, সবজির বাজার, মাছের বাজার, এই সমস্ত হোটেল রেস্টুরেন্টের এই জায়গাগুলোতে অনেক সময় তদারকিগুলো হয়ে থাকে। আপনি ধরেন চালের বাজারে তদারকি হয়েছে এরকম ঘটনা কিন্তু যখন কোনো চালের বিষয়টা খুব ক্রাইসিসে যায় তখন হয়তো মাঝে মধ্যে এইখানে যাওয়া হয়। তো চালের বাজারটা দীর্ঘদিন ধরে তদারকিটা অনুপস্থিতির কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই ঘটনাগুলি ঘটতেছে। কারণ হলো আমাদের আরেকটা বড় কারণ, তারা ব্যবসায়ীরা বলে থাকেন, সেটা হলো এখানে চালের বাজারে এখন কর্পোরেট গ্রুপের একটা আধিপত্য বেড়েছে। আধিপত্য বাড়ার কারণে তারা আবার মাঝে মধ্যে বিষয়গুলো নিয়ে খেলাধুলা করে থাকেন, উটের কারণে বাজারটা আনস্টেবল থাকে। তবে প্রবলেম হলো এটা প্রতি সপ্তাহে বাড়তেছে। তো প্রতি সপ্তাহে যখন বাড়তে থাকে তো একজন মানুষের পক্ষে তো আর এফোর্ড করা কঠিন হয়ে যায়। তো আমরা মনে করি এই জায়গাতে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে, ধরেন ধান চালের যে মজুদ সরকারি পক্ষ থেকে যেটা করা দরকার সেটার কিন্তু খুব ভালোই মজুদ আমাদের আছে, কিন্তু বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে থাকেন আমাদের বেসরকারি পর্যায়ে যারা আছেন তারাই করে থাকেন। এটার কারণে আবার একই সাথে যেহেতু তদারকিটা হচ্ছে না, এই দুইটার সংমিশ্রণের কারণে বাজারটা বারবার এরকম অস্থির হয়ে যাচ্ছে। কোনো পণ্যের দাম যখনই বেড়ে যায় তখন আমরা শুধু ভোক্তাদের পক্ষ থেকে জানি তদারকি বাড়াতে হবে, আর সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তদারকি বাড়ানো হচ্ছে। কিন্তু শুধুমাত্র আমরা এটা শুনি, কিন্তু কতটুকু কার্যকরভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি বলে মনে করেন? না, এটা তো আমরা ক্যাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলে আসতেছি। আমাদের যে বক্তব্য ছিল সেটা হলো যে আপনি তদারকিটা করবেন ইয়ার রাউন্ড, এটা এরকম না যে অ্যাডক বেসিসে এখন একটা পণ্যের দাম বাড়লো আপনি সঙ্গে সঙ্গে তদারকিটা করলেন সেই জায়গাতে, কিন্তু আদার যে পণ্যগুলি আছে সেই জায়গায় কিছুই করলেন না। তো এই যে অ্যাডক বেসিসে করার কারণে এটা একটা বড় প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস হলো যে রেগুলার বেসিস যদি এই তদারকিগুলি করা হতো তাহলে কিন্তু ব্যবসায়ীরও বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিত এবং ভোক্তা যারা আছেন তারাও কিন্তু এটা সুফল পেতেন। আপনি হঠাৎ করে গেলেন, সারা বছর চালের বাজারে গেলেন না, যখন দাম বেশি করে বাড়লো যে কর্মকর্তারা ওখানে যাচ্ছেন তাদেরও তো বিষয়গুলো জানা দরকার, কেন কারণে প্রবলেমটি হচ্ছে। তো এই জন্য আমরা সরকারের কাছে বারবার এই কথাগুলি বলে আসছিলাম যে তদারকিটা সবসময় হওয়া দরকার। এবং আমরা প্রায় সময় বলে থাকি সেটা হলো যে বাজার একটা রেফারি দরকার। রেফারি হলো আমাদের যারা তদারকি করে কর্মকর্তা, তারাই এখানে ভোক্তা এবং বিক্রেতা দুই পক্ষ। তো এখন রেফারি যদি না থাকে তাহলে কিন্তু ফাউল করবেই, যে কোনো পক্ষ করতে পারে। তো সেই জন্য সরকারের উপস্থিতিটা বাজারে জানান দেওয়া দরকার, এই জন্য তদারকি হওয়া দরকার। এবং একই সাথে তদারকিটা শুধুমাত্র বাজারে গিয়ে হবে না, এটার একাডেমিক তদারকিও হতে পারে। যেমন ধরেন এখন চালের বাজার ইন্টারন্যাশনাল মার্কেটে কী অবস্থায় আছে, আমাদের দেশের মজুদ কী অবস্থায় আছে, আমাদের দেশের প্রোডাকশন কী অবস্থা, তার কস্টিং প্রাইস কত, এই বিষয়গুলি অ্যানালাইসিস করেও ভোক্তা এবং ব্যবসায়ীদের কাছে মেসেজগুলো থাকা দরকার, সেটার জন্য ধারণা থাকা দরকার। তাহলে হয়তো ধরেন এই প্রবলেমগুলি যারা ফাউল করতেছে, যারা আনএথিক্যাল ব্যবসার মধ্যে যাচ্ছে, তারা হয়তো সেই জায়গা থেকে নিবৃত্ত হতে পারে। বাজার মনিটরিং এর পরে সর্বোচ্চ কি করা হয়? জরিমানা করা হয়। আপনি যেটা বলছেন যে পেনাল্টিটা আসলে আরো কতটুকু শাস্তির বিধান রাখা যেতে বা পেনাল্টি রাখা যেতে পারে যার ফলে এটা কমতে পারে, তৎপরতা কমতে পারে? না, আপনি ঠিকই বলছেন। আমরা যেটা আমাদের পক্ষ থেকে যেটা বলা দরকার সেটা হলো যে এক্সিস্টিং যে পেনাল্টি বা শাস্তি যেগুলি আছে এগুলো হয়তো এখন বাস্তবায়ন হচ্ছে না, নতুন করে আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। সেটা হলো যে এখন যে এক্সিস্টিং ল
আমাদের নির্দেশনা যেগুলি আছে এটার এফেক্টিভ বাস্তবায়ন। আপনি জানবেন যে একটা সময় আমাদের ঢাকা সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে ডিএমপি, র্যাব এরকম 11টি প্রতিষ্ঠান বাজার তদারকি করত। এখন সবেদন নীলমণি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্য কেউ বাজারে যাচ্ছে না, এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে তদারকি হওয়া দরকার সেটাও কিন্তু প্রয়োজনের তুলনা খুবই নগণ্য। ধরুন আগে যদি 100টা অভিযান পরিচালনা করা হতো, এখন করা হচ্ছে হয়তো 20টা। তো ঢাকা শহরের মতো অবস্থা যদি সে অবস্থা হয় তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবস্থা কীরকম হচ্ছে। তো সেই কারণে আমরা প্রথমে চাইব যে এখন আমাদের যে মেকানিজমটা আছে ল এবং আদার যে ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাতে, সেখানে এটার এফেক্টিভ ইউজ, এটার বাস্তবায়নটা আমরা আগে চাইব। তারপরে হলো যে আইনেই বলা আছে একটা প্রতিষ্ঠান যখন বারবার একই অপরাধ করবে তাকে কিন্তু তার দোকান বন্ধ করে দেওয়া, তাকে মানে জেলে পাঠানোর এই বিধানগুলি আছে। তো এখন যেটা করা হয় শুধুমাত্র আর্থিক দণ্ড করা হয়। তো আর্থিক দণ্ড করা হলে মানে সেই টাকা দিয়ে মাপ পেয়ে যাচ্ছে। আজকে যে জরিমানা দিল, গুনলো, তারপরের দিন থেকে সে আবার নতুন ফর্মে নতুন উদ্দীপনা নিয়ে আবার সে আগের অপকর্মগুলো করতেছে। তো এটার জন্য যেটা দরকার সেটা হলো যে আমি আজকে যে প্রতিষ্ঠানকে জরিমানা করলাম তার পরবর্তী মাসে তার অ্যাটিটিউডগত পরিবর্তন হলো কি না ফলো আপ দেখা। তা আমাদের এখানে ফলো আপ সিস্টেমটা নাই। কী কারণে কোন প্রতিষ্ঠানকে কী ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেটা যদি পরবর্তী মাসে আবার দেখা হয় তাহলে কিন্তু আইনের বিধানটা বাস্তবায়ন করা যাবে, এবং তাকে সে তার অ্যাটিটিউডগত পরিবর্তন হচ্ছে কিনা সেগুলো দেখা যেত। এখন তো সেই সুযোগটা নাই। আমি যেরকম বললাম যে অভিযান আগে যদি 100টা করা হতো এখন 50টা বা 20টা করা হচ্ছে। তো তাহলে তারা দেখবে কিভাবে? আর সেই জায়গাগুলি যারা করবে সেই জায়গায় লোকবল, লজিস্টিকের অনেকগুলি ঘাটতি থেকে গেছে। এই যে নিত্যপণ্যের দাম, আজকে চালের ব্যাপারে বলছি, শুধুমাত্র চাল কিন্তু না, অন্যান্য পণ্যের দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বারবার কিন্তু বিভিন্ন সরকারের আমলেই যারা মানে ভোগান্তিতে পোহায়, আসলে ভোক্তারাদের কথা যদি বলি তাহলে আমরা সাধারণ ভোক্তারা বারবার বলি তদারকি বাড়ানোর কথা, কিন্তু তারপরেও এই ব্যাপারটা কেন সিরিয়াসলি নেওয়া হচ্ছে না? না, এইটার মূল কারণটা হলো যে আমাদের সরকারে যারা থাকেন তারা চিন্তা করে যে ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়। তো ব্যবসায়ীদেরকে সুবিধা দিলে তার বিপরীতে পাওয়ার কিছু বিষয় থেকে যাচ্ছে। আপনি যদি সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য কিছু করতে চান, সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, যন্ত্রণা থেকে মুক্তি দিতে চান, তাহলে হয়তো দণ্ডবাট্টুকু পাবেন। ব্যবসায়ীদেরকে সুবিধা দিলে আপনি প্রকারান্তর অন্য কোনো সুবিধা পাওয়া যেতে পারে। সেটার কারণে আমরা দেখি যে প্রতিটা সরকার মানে একটা গোষ্ঠীকে, ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় এটার জন্য সরকারের মানে টায়ারে যে সমস্ত টায়ারের লোকজন আছে তারা প্রায় সময় চিন্তা করে যে কীভাবে সুবিধা বাড়ানো যায়। তো এইটার কারণে আমরা তদারকি বাড়াতে বলি, আমরা আইনের প্রয়োগের কথা বলি, তখন সরকার চিন্তা করে যে আমাদের তো আইন প্রয়োগ ঠিক আছে, আমাদের বাজার স্বাভাবিক আছে, কোনো জায়গায় প্রবলেম নাই। এই প্রবলেম না থেকে বলে ওই সমস্যাটাকে তারা উপেক্ষা করে যায়, এবং উপেক্ষা করে যাওয়ার কারণে পরবর্তী যারা অপরাধ করতেছে তারা কিন্তু আরও বেপরোয়া হয়ে যায়। যেটার কারণে আমরা বিগত সরকারের আমরা দেখছি যে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা পাচার করে গেছে। এরকম অপরাধগুলি আমরা সবাই জানি। এগুলোর মূল কারণটাই হলো সরকারের প্রশাসন যন্ত্র থেকে বারবার ব্যবসায়ীদেরকে যারা অপরাধ করতেছে তাদেরকে এরকম মানে সুবিধা দেওয়ার কারণে তাদের শাস্তি, তাদের অপরাধের পানিশমেন্ট না হওয়ার কারণে তারা কিন্তু বেপরোয়া হয়ে গেছে। এবং বেপরোয়া হয়ে গিয়ে এখন দেখা যাবে যে আমাদের রাজনীতি, সংসদ, মন্ত্রিসভা সব জায়গায় দেখবেন যে ব্যবসায়ীদের বড় একটা আধিক্য, মানে তাদেরকে কিভাবে ঠিক রাখা যায় এরকম একটা চিন্তা। এগুলোর কারণে আসলে ওই প্রবলেমটি হচ্ছে না। তদারকির বিষয়গুলো কোনো কিছু হলে ব্যবসায়ীরা আমাদের উপর মানে খেপে যাবে। সেই যদি আমরা বলছি যে সে যদি অপরাধী হয় তাহলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, তাকে ব্যবসায়ী হিসেবে তো নয়, সে অপরাধী। তো এখন আমরা আমাদের প্রশাসন যন্ত্রের কাছে মানে একশোকা নীতির অবস্থানের কারণে যারা অপরাধ করতেছে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় না। তাদেরকে কীভাবে মাফ করে দেওয়া যায়, তাদেরকে কিভাবে এই জায়গাগুলোর থেকে মানে পরিত্রাণ দেওয়া যায়, এইটার উপায়গুলো খুঁজতে থাকেন। সেটার কারণে স্বাভাবিক যে সুশাসনের গতি সেটা কিন্তু অনুপস্থিতির কারণে আপনি দেখবেন যে এই অসাধু ব্যবসায়ীদের কারসাজিটা এটা একটা সময় কর্পোরেট গ্রুপ বড় বড় ব্যবসায়ীদের হাতে ছিল, কিন্তু এটা আপনি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমাদের পাড়ার মহল্লা যেই মদের দোকান আছে সেখানেও কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। এটার মূল কারণ হলো যে অপরাধের পানিশমেন্ট না হওয়া। অপরাধের পানিশমেন্ট না হওয়ার কারণে মানুষ বারবার বলছে তদারকি হচ্ছে না, কিন্তু যারা এগুলো করবে তারা কিভাবে ওই
গুটি কয়েক অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিবে, তাদের কীভাবে পার করে দেওয়া যায়, এই চিন্তার কারণে এই মাত্রাগুলি বেড়ে যায়। আমাদের রিপোর্টাররা বাজারে গিয়েছেন, সেখানে চালের দাম বৃদ্ধির পেছনে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। তো এই দায়টা আসলে কার? না, এটা 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 হলো আমাদের ব্যবসায়ীদের আরেকটা ব্যবসা। সেটা হলো যে কেউ দায় স্বীকার করবে না, সবাই বলবে যে এটার জন্য আমি দায়ী নয়, আমদানিকারক দায়ী। আমদানিকারক বলবে যে আমি তো না, আমার ডিস্ট্রিবিউটর দায়ী। ওই যে এখন যেরকম আমরা বললো, পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী একে অপরকে দোষারোপ করতেছে। কেউ কিন্তু দায়িত্ব নেবে না। তো দায়িত্ব তাহলে কার? দায়িত্ব কি ভোক্তার, যে যারা বেশি দামে কিনতেছে তাদের? তো এখন কোনো না কোনো পক্ষকে তো একটা স্বীকার করতে হবে যে কারা এটার জন্য অপরাধী। তবে একজন আরেকজনকে এরকম দায়ী করার মাধ্যমে তারা প্রকৃত সত্যকে আড়াল করছে, এটার খেসারত আমরা জাতি হিসেবে আমাদেরকে দিতে হচ্ছে। মিল মালিকদের এর পেছনে কোনো দায় আছে কিনা, কি বলবেন? মিল মালিক তো অবশ্যই, কারণ যেহেতু সে বড় সাপ্লায়ার, আর বাজারে বড় অ্যাক্টর চালের বাজারের ক্ষেত্রে মিল মালিক এবং কর্পোরেট গ্রুপ, মানে এই দুইটাই তো এখানে বড় ফ্যাক্টর। তারা যেহেতু তারা বাজার নিয়ে খেলছেন, তারা যদি কোনো সময় মানে দাম বাড়াতে ইচ্ছা করে তখন সাপ্লাই কমিয়ে দেন। সাপ্লাই কমিয়ে দিলে অটোমেটিক্যালি এটার দাম বেড়ে যায়। তো এটার কারণে মিল মালিকের যে একদম মানে ধোয়া তুলসী পাতা তা কিন্তু বলা যাবে না, তারাও কিন্তু এটার সাথে জড়িত। একই সাথে এখন কর্পোরেট গ্রুপ একটা বড় হয়ে আসছে, তারাও কিন্তু এটার সাথে মানে তারাও বড় ওতপ্রোতভাবে জড়িত। আপনি ভোক্তা অধিকার সংরক্ষণের কথা বলছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণকে আরও কতটুকু শক্তিশালী হওয়া দরকার এই বাজার মনিটরিংয়ের জন্য? আমরা খুব আশাবাদী। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তাকে নিয়ে উনি তাদের কথা শুনেছেন, কী করা দরকার সেই বিষয়গুলি শুনেছেন, এবং একটা কমিটিও করেছেন। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিয়ে এটা কমিটিও করা হয়েছে। তো যেটা হলো যে ওনারা সরকারি পক্ষ থেকে যেগুলো দেখছেন, আমরা যেহেতু সরকারের বাইরে থেকে এই বিষয়গুলো দেখতেছি, তো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে কার্যকর করার জন্য যেটা দরকার, যেমন ধরেন এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নাই। এই সরকারের বাজার তদারকির ক্ষেত্রে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বড় একটি প্লেয়ার, বড় অ্যাক্টর। তো সেখানে মহাপরিচালক না থাকা মানে হলো যে ওই প্রতিষ্ঠানটা ছোটো হয়ে মানে হয়ে থাকা, নির্জীব হয়ে থাকা। তারপরে অনেক জায়গাতে 10-11টি জায়গায় তাদের কর্মকর্তা নাই, লজিস্টিক সাপোর্ট অনেকগুলো নাই। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম যে এটা একটা অর্গানোগ্রাম, অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে দীর্ঘদিন ধরে। উপজেলা পর্যায়ে পর্যন্ত একজন কর্মকর্তা থাকা দরকার। একটা জেলায় একজন কর্মকর্তার পক্ষে ধরেন 5-7টা উপজেলা, 10টা উপজেলা, 15টা উপজেলার মধ্যে তার পক্ষে গিয়ে কাজটা করা সম্ভব না। তো উপজেলা পর্যায়ে কর্মকর্তারা থাকা দরকার। এর বাইরে আরেকটা যেটা আমরা বলে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের কনজিউমারদেরকে অ্যাওয়ার করা। মানে এখন ধরেন কোনো পণ্যের দাম বাড়লে আমরা যারা ক্রেতা ভোক্তা আছি তারা হোম ডেকে কিনি। তো এখন যখন একদিকে ক্রাইসিস, আরেকদিকে যখন আমরা বেশি করে কিনবো, তখন কিন্তু ক্রাইসিসটা আরও বড় হয়ে যায়। আমাদের কিছু ব্যবসায়ী আছে বলে যাবে দাম বেড়ে যাবে, আপনি পারলে কিছু বেশি করে কিনে রাখেন, মানে ওরা উপলব্ধ করে। সেই জায়গাতে একজন কনজিউমারের কী রুল হতে পারে, কী দায়িত্ব হতে পারে, সেই বিষয়গুলো মেসেজগুলো তাদের কাছে দেওয়া। তো দেওয়ার জন্য আরও বেশি অ্যাওয়ারনেস রেইজিং প্রোগ্রাম। এখন ধরুন টিভি, মিডিয়া যেখানেই খুলবেন, আপনি এই জিনিস ব্যবহার করলে দ্রুত এরকম হয়ে যাবেন। বিজ্ঞাপন কিন্তু প্রতিনিয়তই আছে, বিজ্ঞাপন তো দেওয়া হয়। এটা হতো পণ্যের বিজ্ঞাপন। কিন্তু অ্যাজ এ কনজিউমার আপনি ক্রাইসিসের সময় কী করবেন? দাম বাড়লে কী করবেন? দাম কমলে কী করবেন? কোন পণ্য কেনার সময় আপনি কী করবেন? এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কনজিউমারদেরকে আরও মেসেজ দেওয়া দরকার। তো সেই জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আওতায়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আরও বেশি অ্যাওয়ারনেস এডুকেশন প্রোগ্রামগুলো হওয়া দরকার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে এই মেসেজগুলো দেওয়া দরকার। তাহলে কিন্তু রেসপন্সিভ কনজিউমার পাওয়া যাবে। তো এখানে শুধুমাত্র সরকারের দোষ আমরা বললেই সমাধানটি হবে না, কারণ হলো যে একজন কনজিউমার হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। এইটা শুধুমাত্র যারা বাজার তদারকি করছে তারা ছাড়াও মানে এই পুরা ব্যবসায়ীদের কী রুল হতে পারে, প্রশাসনের কী রুল হতে পারে, আইন প্রয়োগের সংস্থার কী রুল হতে পারে, এই বিষয়গুলি সম্পর্কে আরও বেশি অ্যাওয়ারনেস, আরও বেশি এডুকেশন দেওয়া দরকার। তাহলে হয়তো দেখা যাবে যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাজার তদারকির বিষয় যেগুলি আমরা বলছি, আসলে বাজার তদারকির এবং যেটা বলছিলেন যে কনজিউমার যারা আছেন, ভোক্তা যাদের আছেন, তাদেরও কিছু করার আছে। তো দুইজনেরই আসলে চেষ্টা করতে হবে যাতে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসে এবং ভোক্তা যারা আছেন তারা যেন স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।